আমার কিডনি ট্রান্সপ্লান্টের আগে দেওর দিল অভাবনীয় প্রেমের প্রস্তাব। বুদি, তুমি আর ভাইজা কিডনি ট্রান্সপ্লান্টের জন্য আমার বাসায় এসেছ। ভাইয়ার কিডনি ফেইল করেছে, আমার কিডনি দেওয়ার কথা। কিন্তু আজ টেস্ট দেখে ডাক্তার বলল আমার কিডনি ভাইয়ার সাথে ম্যাচ করছে না, তোমার সাথে করছে। ওয়েটিং রুমে একা বসে আমি তোমাকে বললাম, আমি জানি এটা অদ্ভুত সময়, কিন্তু আমার কিডনি যেমন তোমার শরীরে খাপ খাবে, তেমনি আমার হৃদয়ও তোমার জন্য উন্মুখ। আমি তোমাকে ভালোবাসি, বুদি। যদি ভাইয়ার সাথে তোমার সম্পর্ক শেষ হয়, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার প্রেম কি তুমি গ্রহণ করবে? হাসপাতালের ওয়েটিং রুমে বসে আমি ডাক্তারের রিপোর্ট পড়ছিলাম। আমার স্বামীর দুটো কিডনি ফেইল করেছে, তাকে বাঁচাতে ট্রান্সপ্লান্টের প্রয়োজন। দেওর সুদীপ তার কিডনি দিতে রাজি হয়েছিল, কিন্তু টেস্টে দেখা গেল তার কিডনি আমার স্বামীর শরীরে খাপ খাবে না। বুদি, সুদীপ আমার পাশে বসল। একটা অদ্ভুত বিষয়। কি? আমি চিন্তিত মুখে জিজ্ঞাসা করলাম। ডাক্তার বলেছেন আমার কিডনি ভাইয়ার সাথে ম্যাচ করছে না, কিন্তু তোমার সাথে করছে গি। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। আমার সাথে? কিন্তু আমার তো কিডনির সমস্যা নেই গি। আমি জানি, সুদীপ আমার হাত ধরল। কিন্তু ডাক্তার বলছেন এটা একটা বিরল ঘটনা। আমার কিডনির ম্যাচিং তোমার শরীরের সাথে একদম পারফেক্ট। আমি বুঝতে পারছিলাম না এর অর্থ কী। তখনই সুদীপ সেই কথাগুলো বলল, যা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। দেওর আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে এমন একটা সময়ে যখন তার ভাই, আমার স্বামী, মৃত্যুর মুখে। সুদীপ, তুমি কি বলছ? আমি স্তব্ধ হয়ে জিজ্ঞাসা করলাম। তোমার ভাই, আমার স্বামী, হাসপাতালে মৃত্যুপথযাত্রী, আর তুমি আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছ? আমি জানি সময়টা ঠিক নয়, বুদি। সুদীপ আমার হাত ছাড়ল না। কিন্তু আমার কিডনি যেমন তোমার শরীরে খাপ খাবে, তেমনি আমার হৃদয়ও তোমার জন্য উন্মুখ। আমি তোমাকে ভালোবাসি। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম অমেলিয়া চৌধুরী। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম দেবাশিস চৌধুরী, বয়স 42 বছর। আমাদের 2 সন্তান, বিকাশ আর মালিনী। বিকাশ 17 বছর বয়সী, কলেজে পড়ে। মালিনী 11 বছর বয়সী, স্কুলে যায়। আমাদের সাধারণ জীবনে এমন কোনো রোমাঞ্চ ছিল না। দেবাশিস আইটি সেক্টরে কাজ করে, আর আমি বাড়িতে বসে আমাদের 2 সন্তানের যত্ন নিই। কিন্তু কে জানত যে একটি ট্রিপ আমাদের পরিবারকে চিরতরে বদলে দেবে? সেদিন সকালে আমি চায়ের কাপ হাতে বারান্দায় বসেছিলাম। আকাশটা মেঘলা, বাতাসে ঠান্ডা একটা অনুভূতি। দেবাশিস ঘুম থেকে উঠে আমার পাশে এসে বসল। অমেলিয়া, একটা সারপ্রাইজ আছে, সে বলল, তার চোখে উত্তেজনার চিকচিক। কি? আমি জিজ্ঞাসা করলাম। আমি সুন্দরবনে ছুটি কাটানোর প্ল্যান করেছি। আগামী সপ্তাহে আমরা 4 জন যাব। সুন্দরবন? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম। তুমি তো কখনো প্রকৃতি পছন্দ করো না আগে? সময় বদলাচ্ছে, দেবাশিস মাথা দুলিয়ে বলল। একটু অ্যাডভেঞ্চার করা দরকার। বাচ্চারাও বড় হচ্ছে, তাদের জীবনে কিছু স্মৃতি তৈরি করতে হবে। আমি আমার স্বামীর দিকে দেখলাম। 15 বছরের বিবাহিত জীবনে সে কখনো এমন প্রস্তাব দেয়নি। এটা অদ্ভুত লাগল, কিন্তু ভালো অদ্ভুত। ঠিক আছে, আমি হাসলাম। যাওয়া যাক। সপ্তাহখানেক পর আমরা সুন্দরবনের পথে যাত্রা শুরু করলাম। গাড়ি করে যেতে যেতে দেবাশিসের ফোনে একটি কল এলো। সে গাড়ি থামিয়ে কলটি রিসিভ করল। আমি লক্ষ্য করলাম কথা বলার সময় তার মুখের রং বদলে যাচ্ছে। কি হয়েছে? আমি জিজ্ঞাসা করলাম যখন সে কলটি শেষ করল। কিছু না, সে জবাব দিল, কিন্তু তার কণ্ঠস্বরে আমি একটা টেনশন অনুভব করলাম। আমরা সন্ধ্যার সময় সুন্দরবন পৌঁছে গেলাম। জঙ্গলের প্রবেশপথে একটি ছোট্ট লজ। আমরা সেখানে চেক ইন করলাম। লজের মালিক রাজা ভট্টাচার্য, একজন বয়স্ক লোক, যার চোখে অদ্ভুত এক দৃষ্টি। আপনারা ভালো সময়ে এসেছেন, তিনি বললেন আমাদের চাবি দিতে দিতে। আগামীকাল পূর্ণিমা। বনের জীবন দেখার সেরা সময়। রাতে বাচ্চারা ঘুমিয়ে পড়ার পর আমি দেবাশিসকে জিজ্ঞাসা করলাম, তুমি কি আমাদের কিছু লুকাচ্ছ? সেই ফোন কলের পর থেকে তুমি অন্যরকম হয়ে গেছ। দেবাশিস একটু ইতস্তত করল। ঠিক আছে, তোমাকে বলা উচিত। আমি শুধু ছুটি কাটাতে এখানে আসিনি। আমি কিছু জিনিস খুঁজছি।
কি খুঁজছ? আমি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলাম। অমেলিয়া, তুমি কি কখনো সুন্দরবনের সোনার মণি সম্পর্কে শুনেছ? আমি মাথা নাড়লাম। না, ওটা কি? একটি পুরানো কিংবদন্তি। একটি মূল্যবান পাথর যা নাকি অসাধারণ ক্ষমতাসম্পন্ন। কিংবদন্তি অনুসারে এটি এমন একটি মণি যা ধারণ করলে মানুষ অমর হয়ে যায়। আমি হেসে উঠলাম। তুমি এসব বিশ্বাস করো না কি? সবটা না, সে স্বীকার করল। কিন্তু আমার অফিসের একজন সহকর্মী রাহুল, সে ইতিহাস ও প্রত্নতত্ত্বের পাগল। সে আমাকে বলেছে যে সেই মণি সত্যিই অস্তিত্ব আছে এবং এটি এখানে সুন্দরবনের কোথাও লুকানো আছে। তো তুমি সেটা খুঁজতে এসেছ? আমাদের পারিবারিক ছুটির মধ্যে? আমি বিশ্বাস করতে পারছিলাম না। শুধু তাই নয়, দেবাশিস বলল, তার কণ্ঠস্বরে একটু লজ্জা। রাহুল আমাকে একটি মানচিত্র দিয়েছে যেখানে নাকি মণির অবস্থান চিহ্নিত করা আছে। সে চায় আমি এটা খুঁজে বের করি। আর এই মণি খুঁজে পেলে তুমি কি করবে? আমি জিজ্ঞাসা করলাম। তখন দেখা যাবে, দেবাশিস ফিসফিস করে বলল। কিন্তু রাহুল বলেছে এটার মূল্য কোটি টাকা ছাড়িয়ে যাবে। আমি শিউরে উঠলাম। এটা আমার স্বামীর স্বাভাবিক আচরণ নয়। তারপর আমার মনে হল হয়তো এটা শুধুই বাচ্চাদের জন্য একটা মজার ট্রেজার হান্ট। আমি ভেবেছিলাম দেবাশিস হয়তো তাদের একটু এক্সাইটমেন্ট দিতে চায়। ঠিক আছে, আমি বললাম। তাহলে আমরা কাল এই সোনার মণি খুঁজতে যাব। বাচ্চারা উপভোগ করবে। দেবাশিস আমার দিকে অদ্ভুতভাবে তাকাল। না, অমেলিয়া। এটা বাচ্চাদের জন্য ট্রেজার হান্ট নয়। এটা আসল। আমি চাই কাল তুমি বাচ্চাদের নিয়ে সাধারণ ট্যুরিস্ট স্পট দেখতে যাও, আর আমি একা মণি খুঁজতে যাব। এবার আমি চিন্তিত হয়ে উঠলাম। দেবাশিস, সুন্দরবন বিপজ্জনক হতে পারে। এখানে ঘন জঙ্গল, বাঘ আছে, কুমির আছে। তুমি একা যাবে না? আমি গাইড নিয়ে যাব, সে বলল। চিন্তা করো না। না, আমি দৃঢ়ভাবে বললাম। যদি তুমি যাওই, আমিও তোমার সাথে যাব। বাচ্চারা কিছুক্ষণের জন্য লজে থাকতে পারবে। বিকাশ যথেষ্ট বড় হয়েছে, মালিনীকে দেখাশোনা করতে পারবে। দেবাশিস প্রথমে প্রতিবাদ করল, কিন্তু শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। আমরা দুজনেই ঘুমিয়ে পড়লাম, কিন্তু আমার মনে অদ্ভুত একটা অশান্তি কাজ করছিল। পরদিন সকালে নাস্তার টেবিলে দেবাশিস মানচিত্রটি বের করল। এটি একটি পুরনো, জীর্ণ কাগজ, যেখানে সুন্দরবনের একটি অংশ আঁকা এবং একটি লাল ক্রস দিয়ে একটি জায়গা চিহ্নিত করা। এটাই সেই জায়গা, দেবাশিস বলল, ক্রসটি দেখিয়ে। রাহুল বলেছে সেখানে একটি পুরনো মন্দির আছে। সেই মন্দিরের গর্ভগৃহে নাকি সেই মণি লুকানো আছে। আমরা লজের মালিককে জিজ্ঞাসা করলাম সেই জায়গা সম্পর্কে। রাজা ভট্টাচার্য অদ্ভুতভাবে আমাদের দিকে তাকালেন। সেই জায়গায় যাওয়া নিষেধ, তিনি বললেন, তার কণ্ঠস্বরে একটা ভয়। সেখানে একটি পুরনো মন্দির আছে ঠিকই, কিন্তু সেখানে অনেক বিপদ। কি ধরনের বিপদ? আমি জিজ্ঞাসা করলাম। সেখানে যারা যায় তারা ফিরে আসে না, তিনি ফিসফিস করে বললেন। মন্দিরটি অভিশপ্ত। দেবাশিস হাসল। আমরা এসব কুসংস্কারে বিশ্বাস করি না। আমরা যাব। রাজা বাবু মাথা নাড়লেন। আপনাদের ভালোর জন্যই বলছি। কিন্তু যদি জানি, তাহলে আমার ভাইপো সতীশকে সাথে নিয়ে যান। সে এলাকাটা ভালো চেনে। আমরা রাজি হলাম। বাচ্চাদের বললাম যে আমরা কিছু সময়ের জন্য জঙ্গলে হাঁটতে যাচ্ছি। তারা লজে থাকতে চাইল, সম্ভবত বিকাশের মোবাইলে গেম খেলার জন্য। সকাল ৯টায় আমরা সতীশের সাথে যাত্রা শুরু করলাম। সতীশ ৩০ বছর বয়সী একজন স্থানীয় লোক, জঙ্গলের পথঘাট ভালোভাবে চেনে। এই পথ দিয়ে যেতে প্রায় ৩ ঘণ্টা লাগবে, সতীশ বলল। আমরা নৌকা করে যাব, তারপর কিছুটা হাঁটতে হবে। আমরা একটি ছোট নৌকায় উঠলাম। নৌকাটি সুন্দরবনের জলপথ ধরে এগিয়ে চলল। চারপাশে গাছপালা, পাখির ডাক, আর মাঝে মাঝে বানরের চিৎকার। কিছুক্ষণ যাওয়ার পর সতীশ নৌকা থামাল। এখান থেকে হাঁটতে হবে, সে বলল। সাবধানে থাকবেন। এদিকে বাঘের উপদ্রব আছে। আমরা নেমে পড়লাম এবং সতীশকে অনুসরণ করে জঙ্গলের ভেতরে হাঁটতে শুরু করলাম। পথটি সংকীর্ণ, কিচড়ে এবং দুপাশে ঘন গাছপালা। আমাদের সাথে একটা বন্দুক ছিল, যদি কোনো জন্তু আক্রমণ করে। প্রায় ২ ঘণ্টা হাঁটার পর আমরা একটি খোলা জায়গায় পৌঁছালাম। সেখানে গাছপালার মাঝে একটি প্রাচীন মন্দির দাঁড়িয়ে আছে। মন্দিরটি শ্যাওলায় ঢাকা, অনেকটা ভাঙ্গা, কিন্তু এখনও দাঁড়িয়ে আছে। ওইটাই সেই মন্দির, সতীশ বলল, তার কণ্ঠস্বরে একটা ভয়। আমি এখানে অপেক্ষা করব। আপনারা ভেতরে যান।
দেবাশিস আমার দিকে তাকাল। তুমি এখানে থাকো, আমি ভেতরে যাই গু। না, আমি দৃঢ়ভাবে বললাম। আমরা একসাথে যাব উ। আমরা মন্দিরের দিকে এগিয়ে গেলাম। মন্দিরের প্রবেশপথে অনেক পাথরের মূর্তি, অনেকগুলি ভাঙ্গা। দরজাটি একটা গর্তের মতো কালো অন্ধকার। দেবাশিস টর্চ জ্বালাল। আমরা ভেতরে ঢুকলাম। মন্দিরের ভেতরটা ঠান্ডা, আর্দ্র এবং একটা অদ্ভুত গন্ধ। দেয়ালে অনেক চিত্র আঁকা, কিন্তু সেগুলো এত পুরনো যে বোঝা মুশকিল। টর্চের আলো আমরা দেখলাম যে মন্দিরটি আসলে ছোট নয়। ভেতরে অনেক কক্ষ, সুডঙ্গের মতো এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায়। এখন কি? আমি জিজ্ঞাসা করলাম। মণিটি কোথায়? দেবাশিস ওর পকেট থেকে মানচিত্রটি বের করল। মানচিত্র অনুযায়ী মন্দিরের কেন্দ্রে একটি বিশেষ কক্ষে মণিটি আছে কি। আমরা এগিয়ে চললাম, সুডঙ্গ থেকে সুডঙ্গে, কক্ষ থেকে কক্ষে। হঠাৎ আমরা একটি বড় কক্ষে প্রবেশ করলাম। কক্ষের মাঝখানে একটি বড় পাথরের বেদি এবং তার উপরে কিছু একটা চকচক করছে। ওটাই, দেবাশিস উত্তেজিত হয়ে বলল। ওটাই সোনার মণি। সে বেদির দিকে এগিয়ে গেল। বেদির উপর একটি ছোট্ট পাথর, লাল রঙের, যেন অগ্নি নিজেই পাথরে পরিণত হয়েছে। দেবাশিস হাত বাড়াল মণিটি ধরার জন্য, কিন্তু আমি তাকে থামালাম। একটু ভাবো, আমি বললাম। এটা অনেক সহজ মনে হচ্ছে। যদি এই মণি সত্যিই এত মূল্যবান হয়, তাহলে এটা নিশ্চয়ই সুরক্ষিত থাকবে, কোনো ফাঁদ হতে পারে কি? দেবাশিস ইতস্তত করল। তুমি ঠিক বলছ। আমি সাবধানে দেখি গু। সে বেদির চারপাশে ঘুরে দেখল। দেখো, বেদির নিচে কিছু লেখা আছে গি। আমরা টর্চ দিয়ে দেখলাম। সেখানে একটি প্রাচীন ভাষায় কিছু লেখা। আমরা বুঝতে পারছিলাম না। দাঁড়াও, দেবাশিস বলল। আমি রাহুলকে ছবি পাঠাই। সে হয়তো এটা পড়তে পারবে উ। দেবাশিস তার ফোন বের করল এবং লেখার ছবি তুলে রাহুলকে পাঠাল। আশ্চর্যজনকভাবে এখানে নেটওয়ার্ক ছিল। কিছুক্ষণ পর রাহুলের জবাব এল। সে বলছে, দেবাশিস পড়ল, এটা একটি সতর্কবাণী। যে মণি স্পর্শ করবে সে হারাবে যা সবচেয়ে মূল্যবান। এই ধরনের সতর্কবাণী প্রাচীন মন্দিরে সাধারণ, আসলে এটা এক ধরনের ভয় দেখানো গো। আমি নিশ্চিত নই, আমি ভয় পেয়ে বললাম। আমার মনে হচ্ছে আমাদের ফিরে যাওয়া উচিতকে। দেবাশিস হাসল। অমেলিয়া, এসব শুধু কুসংস্কার। প্রাচীন লোকেরা তাদের সম্পদ রক্ষা করার জন্য এসব করত উ। সে আবার বেদির দিকে ফিরল। আমি এটা নিয়ে নিই উ। না, আমি চিৎকার করে উঠলাম, কিন্তু ততক্ষণে দেবাশিস মণিটি তুলে নিয়েছিল। সেই মুহূর্তে মন্দিরের ভেতর একটা ভয়ঙ্কর শব্দ হল। মাটি কাঁপতে শুরু করল। দেবাশিস মণিটি পকেটে রেখে আমার হাত ধরল। চলো, এখান থেকে বেরিয়ে যাই, সে চিৎকার করে বলল। আমরা দৌড়াতে শুরু করলাম। কিন্তু যে পথে এসেছিলাম সেটা এখন অন্ধকারে ঢাকা। আমরা হাঁটতে হাঁটতে পথ খুঁজছিলাম। এদিকে, দেবাশিস বলল, একটি সুডঙ্গের দিকে ইঙ্গিত করে। আমরা সেই সুডঙ্গে ঢুকলাম, কিন্তু এটা আমাদের আসার পথ নয়। সুডঙ্গটি নিচের দিকে নেমে গেছে, গভীর অন্ধকার। দেবাশিস, আমাদের ফিরতে হবে, আমি বললাম। কিন্তু ততক্ষণে পেছনের পথ ভেঙে পড়েছে। আমাদের সামনে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমরা সুডঙ্গ ধরে নিচে নামতে লাগলাম। সুডঙ্গটি ক্রমশ আরও সংকীর্ণ এবং আরও গভীর হতে লাগল। শেষে আমরা একটি বিশাল গুহায় পৌঁছে গেলাম। গুহাটি অবিশ্বাস্য। এত বড় যে টর্চের আলোতে এর ছাদ দেখা যাচ্ছিল না। এবং সবচেয়ে অদ্ভুত, গুহার মাঝখানে একটি বিশাল হ্রদ, যার পানি অদ্ভুতভাবে নীল আর চকচকে। এটা কি জায়গা? আমি ফিসফিস করে বললাম। দেবাশিস উত্তর দেয়নি। সে মণিটি বের করে দেখছিল। হঠাৎ মণিটি আরও উজ্জ্বল হয়ে উঠল, এবং হ্রদের পানিও সেই সাথে উজ্জ্বল হয়ে উঠল। দেখো, দেবাশিস বলল। সোনার মণি আর এই হ্রদ সম্পর্কিত। হ্রদের পানি থেকে একটি আলোর রেখা উঠে এল, এবং মণি থেকেও একটি আলোর রেখা বেরিয়ে হ্রদের দিকে গেল। দুটি আলোর রেখা মিলিত হয়ে গুহাটিকে আলোকিত করে তুলল। আমরা দেখলাম গুহার দেয়ালে অসংখ্য চিত্র আঁকা। কোনো অজানা সভ্যতার ইতিহাস, যারা এখানে বাস করত। অবিশ্বাস্য, দেবাশিস ফিসফিস করে বলল। এটা একটি হারিয়ে যাওয়া সভ্যতা উ। আমি চিত্রগুলো দেখছিলাম। সেগুলোতে এমন সব মানুষের ছবি যারা আমাদের মতো নয়। তাদের মাথা বড়, চোখ বড়, এবং তারা কি যেন পূজা করছে। হঠাৎ হ্রদের পানি উত্তাল হয়ে উঠল। আমরা পেছনে সরে গেলাম। পানি থেকে কিছু একটা উঠে আসছিল। প্রথমে মনে হলো একটি মাথা, তারপর একটি দেহ।
একটি অদৃশ্য শক্তি যেন আমাদের দিকে এগিয়ে আসছে। দেবাশিস, মণিটা ফেলে দাও, আমি চিৎকার করে বললাম। কিন্তু দেবাশিস যেন মোহগ্রস্ত। সে মণিটি আরও শক্ত করে ধরল। পানি থেকে উঠে আসা সত্তাটি এখন সম্পূর্ণ দৃশ্যমান। এটি মানুষের আকৃতির, কিন্তু মানুষ নয়। এর দেহ যেন জলের তৈরি এবং চোখ দুটো গভীর নীল। সত্তাটি দেবাশিসের দিকে তাকালো, তারপর মণির দিকে। তোমরা অন্ধকার প্রবেশ করেছ, সত্তাটি বলল, তার কণ্ঠস্বর যেন হাজার হাজার জলের ফোঁটা একসাথে কথা বলছে। মণিটি আমার। দেবাশিস কাঁপছিল, কিন্তু মণিটি ছাড়ল না। এটা আমার। আমি এটা খুঁজে পেয়েছি। সত্তাটি দেবাশিসের কাছে এগিয়ে গেল। তাহলে তুমি সতর্কবাণী শোনোনি, যে মণি স্পর্শ করবে সে হারাবে যা সবচেয়ে মূল্যবান। হঠাৎ সত্তাটি আমার দিকে ফিরল। তার হাত আমার দিকে বাড়াল। আমি অনুভব করলাম যেন কেউ আমাকে টেনে নিচ্ছে। না, দেবাশিস চিৎকার করে উঠল। ওকে ছেড়ে দাও। সত্তাটি আমাকে হ্রদের দিকে টানতে লাগল। আমি বাধা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমার শরীর আমার নিয়ন্ত্রণে ছিল না। দেবাশিস, আমি চিৎকার করলাম। মণিটা ছেড়ে দাও। দেবাশিস দেখল আমি হ্রদের দিকে টানা যাচ্ছি। সে তার হাত থেকে মণিটি ছুঁড়ে ফেলল। নাও, নিয়ে নাও। কিন্তু ওকে ছেড়ে দাও। মণিটি হ্রদে পড়ল। সাথে সাথে আমি অনুভব করলাম অদৃশ্য শক্তিটি আমাকে ছেড়ে দিল। সত্তাটি হ্রদের দিকে ফিরে গেল। মণিটি পানিতে ডুবে গেল এবং সত্তাটিও ধীরে ধীরে পানিতে মিলিয়ে গেল। আমরা এখান থেকে বেরোতে হবে, দেবাশিস বলল, আমাকে জড়িয়ে ধরে। তবে আমরা কিভাবে বেরোব? আমরা গুহার চারপাশে তাকালাম। সুড়ঙ্গ ছাড়া আর কোনো পথ ছিল না, এবং সেটা এখন ভেঙে পড়েছে। হঠাৎ হ্রদের পানি আবার উত্তাল হয়ে উঠল। আমরা ভয়ে পেছনে সরে গেলাম, কিন্তু এবার পানি থেকে উঠে এলো একটি ছোট নৌকা। নৌকাটি আপনা আপনি আমাদের দিকে এগিয়ে এলো, যেন আমাদের ডাকছে। তুমি কি ভাবছ আমি ভাবছি? দেবাশিস জিজ্ঞাসা করল। আমি মাথা নাড়লাম। এটাই আমাদের একমাত্র উপায়। আমরা নৌকায় উঠলাম। সাথে সাথে নৌকাটি আপনা আপনি হ্রদের মাঝখানে যেতে শুরু করল। হ্রদের মাঝখানে পৌঁছে নৌকাটি একটি ভূগর্ভস্থ নদীর মুখে প্রবেশ করল। নদীটি গুহার বাইরে নিয়ে যাচ্ছিল। আমরা অন্ধকারে বসে রইলাম, নৌকাটি আমাদের নিয়ে কোথায় যাচ্ছে তা না জেনে। কিছুক্ষণ পর আমরা দূরে আলো দেখতে পেলাম। নৌকাটি সেই আলোর দিকে এগিয়ে যাচ্ছিল। আমরা দেখলাম এটি একটি সুড়ঙ্গের মুখ, যা বাইরের জগতে নিয়ে যাচ্ছে। নৌকাটি সুড়ঙ্গ পেরিয়ে বাইরে এলো এবং আমরা নিজেদের একটি নদীতে পেলাম। সূর্য ডুবতে শুরু করেছে, আকাশ লাল হয়ে গেছে। আমরা কোথায়? আমি জিজ্ঞাসা করলাম। দেবাশিস চারপাশে তাকাল। মনে হচ্ছে আমরা সুন্দরবনেই আছি, কিন্তু আগের জায়গা থেকে অনেকটা দূরে গিয়ে। নৌকাটি নদীর তীরে ভিড়ল। আমরা নেমে পড়লাম এবং নৌকাটি আপনা আপনি ফিরে গেল, পানিতে মিলিয়ে গেল। তুমি কি বিশ্বাস করো যা দেখলাম? আমি জিজ্ঞাসা করলাম। দেবাশিস মাথা নাড়ল। আমি জানি না কি বিশ্বাস করব। আমি শুধু জানি যে আমরা সৌভাগ্যবান যে বেঁচে আছি। আমরা হাঁটতে শুরু করলাম, আশা করছিলাম কোনো লোকালয় খুঁজে পাব। কিছুক্ষণ হাঁটার পর আমরা দূরে আলো দেখতে পেলাম। ওটা একটা গ্রাম হতে পারে, দেবাশিস বলল। চলো। আমরা সেই আলোর দিকে হাঁটলাম এবং একটি ছোট্ট গ্রাম পেলাম। এখানকার লোকেরা আমাদের দেখে অবাক হল। আপনারা কোথা থেকে আসছেন? একজন বয়স্ক লোক জিজ্ঞাসা করল। আমরা হারিয়ে গেছি, দেবাশিস বলল। আমরা সুন্দরবনে ট্যুর করতে এসেছিলাম, কিন্তু পথ হারিয়ে ফেলেছি। লোকটি আমাদের দিকে সন্দেহজনক দৃষ্টিতে তাকাল। আপনারা কি সেই পুরনো মন্দিরে গিয়েছিলেন? আমরা চমকে উঠলাম। আপনি কিভাবে জানলেন? আমি জিজ্ঞাসা করলাম। আপনাদের চোখে দেখা যাচ্ছে, লোকটি বলল। যারা সেই মন্দিরে যায় তাদের চোখে একটা বিশেষ আলো থাকে। আপনারা ভাগ্যবান যে বেঁচে ফিরে এসেছেন। সে আমাদের গ্রামের একটি বাড়িতে নিয়ে গেল, যেখানে আমরা রাত কাটাতে পারব। পরদিন সকালে তিনি আমাদের লজ পর্যন্ত নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন। লজে পৌঁছে আমরা দেখলাম বিকাশ আর মালিনী উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছে। সতীশ গত রাতেই ফিরে এসেছিল এবং আমাদের হারিয়ে যাওয়ার কথা বলেছিল। মা, বাবা, বিকাশ আর মালিনী দৌড়ে এসে আমাদের জড়িয়ে ধরল। তোমরা কোথায় ছিলে? আমরা ভীষণ চিন্তা করছিলাম। সব ঠিক আছে, আমি তাদের আশ্বস্ত করলাম। আমরা ঠিকই আছি। রাজা বাবু আমাদের দিকে এগিয়ে এলেন। আপনারা সৌভাগ্যবান, তিনি বললেন।
অনেকেই সেই মন্দির থেকে ফিরে আসে না আগে। আপনি জানতেন? দেবাশিস জিজ্ঞাসা করল। রাজা বাবু মাথা নাড়লেন। হ্যাঁ, আমি জানতাম। আমি আপনাদের সতর্ক করেছিলাম, কিন্তু আপনারা শোনেননি গিয়ে। আমরা যা দেখেছি তা কি সত্যি? আমি জিজ্ঞাসা করলাম। সেই সত্তা, সেই হ্রদ? রাজা বাবু গম্ভীরভাবে মাথা নাড়লেন। হ্যাঁ, সবই সত্যি। সেই মন্দির একটি প্রাচীন সভ্যতার, যারা এখন আর নেই। সেই সত্তা হল তাদের রক্ষক। আর সেই মণি হল তাদের শক্তির উৎস। কিন্তু আমরা কিভাবে বেঁচে গেলাম? দেবাশিস জিজ্ঞাসা করল। কারণ আপনি মণিটি ছেড়ে দিয়েছিলেন, রাজা বাবু বললেন। আপনি যা সবচেয়ে মূল্যবান তা নষ্ট হওয়ার আগেই মণিটি ছেড়ে দিয়েছিলেন। অনেকেই এতটা বুদ্ধিমান হয় না গে। সেদিন বিকেলে আমরা সুন্দরবন ছেড়ে বাড়ি ফিরে গেলাম। গাড়িতে দেবাশিস আমার হাত ধরল। আমি দুঃখিত, সে বলল। আমি লোভের বসে সবাইকে বিপদে ফেলেছিলাম গু। কিন্তু শেষে তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলে, আমি বললাম, তার হাত চেপে ধরে। তুমি মনির চেয়ে আমাদের পরিবারকে বেশি মূল্য দিয়েছিলে গে। দেবাশিস হাসল। এটাই আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ গে। বাড়ি ফিরে আমাদের জীবন আবার স্বাভাবিক হয়ে গেল। কিন্তু আমাদের চোখে সেই বিশেষ আলো রয়ে গেল, একটি অদ্ভুত অ্যাডভেঞ্চারের স্মৃতি হিসেবে। কিছুদিন পর আমি লক্ষ্য করলাম দেবাশিস আমাদের ঘরের কোণে একটি ছোট্ট মন্দির বানিয়েছে। সেখানে সে রোজ একটি ছোট্ট দ্বীপ জ্বালা। এটা কিসের জন্য? আমি জিজ্ঞাসা করলাম। সেই সত্তার জন্য, দেবাশিস বলল, যে আমাদের জীবন বাঁচিয়েছিল। আমি তাকে ধন্যবাদ জানাই যে সে আমাকে সঠিক পথ দেখিয়েছিল। আমি তার পাশে দাঁড়ালাম এবং সেই ছোট্ট মন্দিরে একটি ফুল রাখলাম। আমি জানি না আমরা সত্যিই কি দেখেছিলাম, কিন্তু আমি জানি আমরা একটি অভিজ্ঞতা শেয়ার করেছি যা আমাদের পরিবারকে আরও শক্তিশালী করেছে। সেই দিন থেকে আমরা প্রতি বছর সুন্দরবনে যাই। আমরা সেই মন্দিরে আর যাই না, কিন্তু আমরা সেই গ্রামে যাই, যারা আমাদেরকে রাত কাটাতে দিয়েছিল। আমরা তাদের উপহার দেই, কৃতজ্ঞতা জানাই। আমাদের জীবনে অনেক রোমাঞ্চ এসেছে, কিন্তু সেই প্রথম অ্যাডভেঞ্চার, সেই মন্দির, সেই সত্তা, সেই হ্রদ, সেগুলো আমি কখনো ভুলব না। সেগুলো আমাকে শিখিয়েছে যে জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হল প্রেম, পরিবার এবং একে অপরের প্রতি বিশ্বাস। যখনই আমি সুন্দরবনের দিকে তাকাই, আমি সেই নীল হ্রদের কথা ভাবি, এবং ভাবি সেখানে এখনও কত রহস্য লুকিয়ে আছে, যা আমরা কখনো জানতে পারব না। এবং হয়তো এটাই ভালো। নদীর ধারে এক গ্রাম। প্রথম অধ্যায়, শুরুর কথা। পদ্মা নদীর ধারে ছোট্ট একটা গ্রাম, নামটা হল কুসুমপুর। এই গ্রামে বাস করত একটা ছেলে, তার নাম রাকিব। রাকিবের বয়স মাত্র 22 বছর। লেখাপড়ায় ভালো ছিল সে, কিন্তু টাকার অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারেনি। এখন গ্রামের স্কুলে পড়ায়। মাসে বেতন পায় 10,000 টাকা। রাকিবের বাবা মারা গেছেন 3 বছর আগে। মা আছেন, ছোট্ট একটা বোন আছে, নাম মিথিলা। মিথিলার বয়স 15, এইচএসসি পরীক্ষা দেবে আগামী বছর। রাকিবের স্বপ্ন ছিল মিথিলাকে ডাক্তার বানাবে। কিন্তু স্বপ্ন আর বাস্তবের মধ্যে অনেক দূরত্ব। শীতের সকাল। কুয়াশায় ঢাকা গ্রাম। রাকিব স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। মা খাবার দিয়েছে একটা টিফিন বক্সে, ভাত আর ডিম ভাজি। রাকিব সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। স্কুল 5 কিলোমিটার দূরে। পথে যেতে যেতে রাকিব ভাবছিল তার জীবনের কথা। এই গ্রামে আর কতদিন থাকবে? ঢাকায় গিয়ে কিছু করা যায় কি না? কিন্তু মা আর মিথিলাকে রেখে কিভাবে যাবে? মনটা খারাপ হয়ে গেল। স্কুলে পৌঁছে দেখল হেড স্যার দাঁড়িয়ে আছেন। হেড স্যার মানিক স্যার, বয়স 50-এর কাছাকাছি। ভালো মানুষ। রাকিবকে অনেক স্নেহ করেন। রাকিব, একটু আমার রুমে এসো, মানিক স্যার বললেন। রাকিব রুমে ঢুকল। মানিক স্যার বললেন, তুমি তো জানো আমাদের স্কুলের অবস্থা ভালো না। সরকারি অনুদান কমে গেছে। আমরা হয়তো তোমার বেতন আর বাড়াতে পারব না গি। রাকিবের মনটা ভেঙে গেল। কিন্তু সে কিছু বলল না। শুধু মাথা নেড়ে বলল, বুঝতে পারছি স্যার। তবে একটা খবর আছে, মানিক স্যার বললেন। শুনেছি জেলা শহরে একটা এনজিও শিক্ষক খুঁজছে। বেতন ভালো, 15,000 টাকা। তুমি চাইলে আবেদন করতে পারো। রাকিব একটু ভাবল। জেলা শহর মানে প্রায় 30 কিলোমিটার দূরে। রোজ যাওয়া আসা করা মুশকিল। থাকতে হবে সেখানে। স্যার, আমি ভেবে দেখি। রাকিব বলল। ক্লাস শুরু হল। রাকিব বাচ্চাদের বাংলা পড়াচ্ছে। ছোট্ট ছোট্ট মুখ, সবাই মন দিয়ে শুনছে।
রাকিব ভাবল, এই বাচ্চাদের ছেড়ে কিভাবে যাবে? স্কুল ছুটির পর রাকিব বাড়ি ফিরল। মা রান্না করছে, মিথিলা পড়াশোনা করছে। রাকিব মাকে বলল এনজিওর কথা। মা চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, ভাই তুমি যা ভালো মনে করো তাই করো, আমরা সামলে নেব। কিন্তু রাকিব দেখল মায়ের চোখে পানি। দ্বিতীয় অধ্যায়, নতুন সিদ্ধান্ত। সেই রাতে রাকিব ঘুমাতে পারল না। বারবার একই চিন্তা মাথায় আসছে। কি করবে? এখানে থাকবে নাকি নতুন জায়গায় যাবে? পরদিন শুক্রবার, ছুটির দিন। রাকিব সকালে উঠে নদীর ধারে গেল। পদ্মা নদী। শীতকালে পানি কমে যায়, বালুর চর জেগে ওঠে। রাকিব একটা চরের উপর বসল। দূরে মাছ ধরা নৌকা দেখা যাচ্ছে। রাকিব ছোটবেলার কথা ভাবল। বাবা জীবিত ছিলেন তখন। বাবাও মাছ ধরতেন। একদিন নৌকা উল্টে গিয়ে বাবা ডুবে মারা যান। সেদিন থেকে রাকিবের জীবন বদলে গেল। লেখাপড়া ছেড়ে দিতে হল। মাকে সাহায্য করতে হল। হঠাৎ কেউ পেছন থেকে ডাকল, রাকিব ভাই। রাকিব ফিরে তাকাল। দেখল তার বন্ধু সাজিদ দাঁড়িয়ে আছে। সাজিদ ঢাকায় থাকে, প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। গ্রামে এসেছে ঈদের ছুটিতে। সাজিদ, কবে এলি? রাকিব খুশি হল। গতকাল এলাম। তোর খোঁজেই এসেছিলাম। সাজিদ পাশে বসল। দুই বন্ধু অনেকক্ষণ গল্প করল। সাজিদ বলল তার চাকরির কথা, ঢাকার জীবনযাপনের কথা। রাকিব শুনল চুপচাপ। তারপর সাজিদ জিজ্ঞেস করল, তুই এই গ্রামে আর কতদিন পড়ে থাকবি? ঢাকায় চলে আয় না, আমি তোকে চাকরি খুঁজে দেবগু। রাকিব মাথা নাড়ল। মা আর মিথিলাকে রেখে কিভাবে যাব? ওদেরকে নিয়ে আয়। ঢাকায় ভাড়া বাসায় থাকবি, সাজিদ বলল। তোকে তো জানি। ঢাকায় এক রুম ভাড়া নিতে কত টাকা লাগে? আমার সামর্থ্য আছে। রাকিব তিক্ত হাসল। সাজিদ কিছু বলল না। সে জানে রাকিবের সমস্যা। দুপুরে রাকিব বাড়ি ফিরল। মা খাবার দিয়েছে, ভাত, ডাল আর একটা মাছ। রাকিব খেতে খেতে ভাবছিল, জীবনটা কেন এত কঠিন? খাওয়ার পর মিথিলা এল। ভাইয়া, আমার পরীক্ষার ফি দিতে হবে। 5,000 টাকা গু। রাকিবের মাথায় হাত। এই মাসে বেতন পাবে 10,000 টাকা। তার মধ্যে বাড়ি ভাড়া 3,000, মায়ের ওষুধ 2,000, খরচপাতি 3,000। পরীক্ষার ফি দেবে কোথা থেকে? চিন্তা করিস না, ব্যবস্থা হবে কি? রাকিব বলল। কিন্তু ব্যবস্থা হবে কিভাবে? রাকিব জানে না। সেই রাতে রাকিব মনস্থির করল, সে জেলা শহরে এনজিওর চাকরির জন্য আবেদন করবে। 15,000 টাকা হলে অনেক কিছু করা যাবে। তৃতীয় অধ্যায়, নতুন পথ। সোমবার সকালে রাকিব জেলা শহরে গেল। এনজিওর অফিস খুঁজে পেল। একটা 3তলা বিল্ডিং। ভেতরে ঢুকে নাম লিখল রিসেপশনে। কিছুক্ষণ পর ডাক পড়ল। একটা রুমে ঢুকল রাকিব। দেখল একজন ভদ্রমহিলা বসে আছেন। বয়স 40-এর কাছাকাছি। হাসি মুখ। বসুন। আপনার নাম? মহিলা জিজ্ঞেস করলেন। রাকিব। রাকিব হোসেন। আপনার সার্টিফিকেট? রাকিব ব্যাগ থেকে সার্টিফিকেট বের করে দিল। মহিলা দেখলেন। আপনি গ্রামে পড়ান? মহিলা জিজ্ঞেস করলেন। জি মাম। 3 বছর ধরে। ভালো। আমরা গ্রামের স্কুলে কাজ করি। আপনার অভিজ্ঞতা কাজে লাগবে গু। মহিলা আরও কিছু প্রশ্ন করলেন। রাকিব উত্তর দিল। তারপর মহিলা বললেন, ঠিক আছে, আমরা আপনাকে জানাব। 1 সপ্তাহের মধ্যে ফোন করব। রাকিব বের হয়ে এল। মনটা একটু হালকা লাগল। হয়তো চাকরি হবে। কিন্তু সমস্যা হলো অন্য জায়গা। রাকিব গ্রামে ফিরে দেখল মা অসুস্থ হয়ে পড়েছে। জ্বর হয়েছে। ডাক্তার ডেকে আনতে হল। ডাক্তার ওষুধ লিখে দিল। ওষুধের দাম 1,000 টাকা। রাকিবের পকেটে 5 টাকা ছিল। বাকি 5 টাকা ধার করতে হল পাশের বাড়ির কাকার কাছে। মা শুয়ে শুয়ে বলল, ভাই তুমি জেলা শহরে চাকরি নিও না, আমরা এখানে থাকি। না মা, তোমার চিকিৎসার জন্য টাকা লাগবে। মিথিলার পড়াশোনার জন্য টাকা লাগবে। আমাকে ভালো চাকরি করতে হবে কি? রাকিব বলল। পরের সপ্তাহে রাকিবের ফোন এল। এনজিও থেকে চাকরি হয়েছে।
পরের মাস থেকে জয়েন করতে হবে। রাকিব খুশি হল, কিন্তু সাথে সাথে চিন্তাও হল। জেলা শহরে থাকবে কোথায়? বাসা ভাড়া নিতে হবে। সেই টাকা কোথায়? রাকিব মানিক স্যারের কাছে গেল। সব বলল। মানিক স্যার শুনলেন। তারপর বললেন, তুমি চিন্তা করো না। আমার জেলা শহরে একটা ছোট্ট ফ্ল্যাট আছে, খালি পড়ে আছে। তুমি সেখানে থাকতে পারো। প্রথম 3 মাস ভাড়া লাগবে না আগে। রাকিবের চোখে পানি এল। স্যার, আপনি তুমি ভালো ছেলে। তোমার উন্নতি হোক, এটাই চাই। মানিক স্যার হাসলেন। রাকিব স্যারের পা ছুঁয়ে সালাম করল। চতুর্থ অধ্যায়, জেলা শহরে নতুন জীবন। পরের মাসের প্রথম দিনে রাকিব জেলা শহরে চলে এল। মা আর মিথিলা গ্রামে রইল। রাকিব ঠিক করল সপ্তাহে একদিন গ্রামে যাবে। মানিক স্যারের ফ্ল্যাট ছোট্ট কিন্তু পরিষ্কার। একটা রুম, একটা রান্নাঘর, একটা বাথরুম। রাকিব নিজের জিনিসপত্র গুছিয়ে রাখল। পরদিন এনজিও অফিসে গেল। কাজ শুরু হল। রাকিবকে দায়িত্ব দেওয়া হল 5টা গ্রামের স্কুল দেখাশোনা করার। সপ্তাহে 3 দিন স্কুলে যেতে হবে, বাকি দিন অফিসে। প্রথম দিন রাকিব একটা গ্রামে গেল। স্কুলটা খুবই খারাপ অবস্থায়। ছাদ দিয়ে পানি পড়ে। বেঞ্চ ভাঙা। শিক্ষক মাত্র 2 জন। ছাত্রছাত্রী প্রায় 150। রাকিব শিক্ষকদের সাথে কথা বলল। তারা বলল অনেক সমস্যার কথা। বেতন কম। সরকারি সাহায্য নেই। অনেক বাচ্চা স্কুল ছেড়ে দিয়েছে। রাকিব বুঝল এখানে অনেক কাজ করার আছে। সে মনস্থির করে ভালোভাবে কাজ করবে। সন্ধ্যায় রাকিব ফ্ল্যাটে ফিরল। একা একা রান্না করল। ভাত আর ডিম ভাজি। খেয়ে শুয়ে পড়ল। মায়ের কথা মনে পড়ল। মিথিলার কথা মনে পড়ল। রাকিব মাকে ফোন করল। মা, কেমন আছো? ভালো আছি। তুমি খেয়েছ? মা জিজ্ঞেস করল। হ্যাঁ মা। তুমি ওষুধ খেয়েছ তো? খেয়েছি। মিথিলা পড়াশোনা করছে। তুমি চিন্তা করো না আগে। ফোন রেখে রাকিব ঘুমিয়ে পড়ল। দিন যাচ্ছে। রাকিব কাজে মন দিচ্ছে। সে দেখছে স্কুলগুলোর অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছে। এনজিও থেকে সাহায্য আসছে। নতুন বেঞ্চ এসেছে। ছাদ মেরামত হয়েছে। শিক্ষকদের ট্রেনিং দেওয়া হচ্ছে। রাকিব খুশি। তার মনে হচ্ছে সে কিছু ভালো কাজ করছে। 3 মাস পর রাকিব প্রথম বেতন পেল। 15,000 টাকা। রাকিব সাথে সাথে 10,000 টাকা মাকে পাঠিয়ে দিল। বাকি 5,000 টাকা দিয়ে নিজের খরচ চালাবে। মা ফোন করে কাঁদল। ভাই, তুমি এত টাকা পাঠালে তোমার কি হবে? মা, তুমি চিন্তা করো না। আমার হয়ে যাবে। তুমি ভালো থাকো গো। রাকিবের মনে হল জীবনে প্রথমবার সে কিছু করতে পারছে। পঞ্চম অধ্যায়, নতুন বন্ধুত্ব। এনজিও অফিসে রাকিবের সহকর্মী অনেক। তার মধ্যে একজন মেয়ে আছে, নাম তানিয়া। তানিয়া ঢাকা থেকে এসেছে। লেখাপড়া করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। খুব মেধাবী। কিন্তু গ্রামের মানুষের জন্য কাজ করতে চায়। তাই এনজিওতে জয়েন করেছে। তানিয়া আর রাকিব প্রায় একসাথে মাঠে কাজ করে। স্কুলে যায়। শিক্ষকদের সাথে কথা বলে। বাচ্চাদের পড়ায়। ধীরে ধীরে তানিয়া আর রাকিবের মধ্যে বন্ধুত্ব হল। তানিয়া রাকিবকে অনেক কিছু শেখায়। কিভাবে প্রজেক্ট প্ল্যান করতে হয়, কিভাবে রিপোর্ট লিখতে হয়, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়। রাকিব তানিয়াকে শেখায় গ্রামের জীবন সম্পর্কে, গ্রামের মানুষের সমস্যা সম্পর্কে, কিভাবে তাদের সাহায্য করা যায়। একদিন তানিয়া রাকিবকে জিজ্ঞেস করল, তুমি কি বিয়ে করেছ? রাকিব হেসে বলল, না। বিয়ের কথা ভাবার সময় নেই। এখন পরিবারের দায়িত্ব আছে। তোমার পরিবার কেমন? তানিয়া জিজ্ঞেস করল। রাকিব তার মা আর মিথিলার কথা বলল। বাবার মৃত্যুর কথা বলল। কিভাবে সে সংসার চালাচ্ছে সেই কথা বলল। তানিয়া শুনল চুপচাপ। তারপর বলল, তুমি খুব সাহসী। রাকিব কিছু বলল না। শুধু হাসল। সময় যাচ্ছে। রাকিবের কাজ ভালো হচ্ছে। এনজিও থেকে তাকে প্রশংসা করা হচ্ছে। বেতনও বাড়ল। এখন 17,000 টাকা পায়। রাকিব সপ্তাহে একদিন গ্রামে যায়। মাকে দেখে আসে। মিথিলার পড়াশোনা দেখে দেয়। মিথিলা এখন কলেজে পড়ছে। সে ডাক্তার হতে চায়।
একদিন মা রাকিবকে বলল, ভাই তোর বিয়ের কথা ভাবা উচিত কে? রাকিব হাসল। মা, এখনো সময় আছে। আগে মিথিলাকে প্রতিষ্ঠিত করি কি। কিন্তু তোর বয়স হয়ে যাচ্ছে। আমি চিন্তায় থাকি কি, মা বলল। তুমি চিন্তা করো না মা, সব ঠিক হবে। ষষ্ঠ অধ্যায়, প্রেম আর স্বপ্ন। 1 বছর পার হয়ে গেল। রাকিব এখন এনজিওতে প্রজেক্ট কোঅর্ডিনেটর। বেতন 20,000 টাকা। সে এখন একটা ভাড়া বাসায় থাকে। মাসে ভাড়া 5,000 টাকা। তবু মাকে প্রতি মাসে 12,000 টাকা পাঠায়। মিথিলা খুব ভালো ফলাফল করেছে। সে মেডিকেল কলেজে ভর্তি হতে চায়। কিন্তু ভর্তি পরীক্ষার জন্য কোচিং করতে হবে। কোচিং ফি অনেক। রাকিব চিন্তায় পড়ল। কোথা থেকে টাকা আসবে? তানিয়া বুঝতে পারল রাকিবের সমস্যা। একদিন সে বলল, রাকিব, তুমি কিছু চিন্তিত মনে হচ্ছে কি? রাকিব মিথিলার কথা বলল। তানিয়া বলল, আমি আমার এক বন্ধুকে জানি। সে ঢাকায় মেডিকেল কোচিং সেন্টার চালা। আমি তাকে বলবো। হয়তো কম ফিতে তোমার বোনকে ভর্তি করে নেবে কি। রাকিব অবাক হল। তুমি এত সাহায্য করছো কেন? তানিয়া চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, কারণ তুমি ভালো মানুষ গো। রাকিব কিছু বলল না। কিন্তু মনের ভেতর একটা অনুভূতি হল। পরের সপ্তাহে তানিয়া তার বন্ধুর সাথে রাকিবের কথা হল। বন্ধু রাজি হল মিথিলাকে অর্ধেক ফিতে ভর্তি করতে। রাকিব খুশিতে আত্মহারা। সে তানিয়াকে ধন্যবাদ দিল বারবার। তানিয়া হেসে বলল, ধন্যবাদ না, একটা ট্রিট দাও। রাকিব তানিয়াকে নিয়ে গেল একটা রেস্টুরেন্টে। দুজন একসাথে খাবার খেল। অনেক গল্প করল। হাসল। খাওয়ার পর বাইরে বের হয়ে তানিয়া বলল, রাকিব, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলো। তানিয়া একটু থেমে বলল, আমি তোমাকে ভালোবাসি। রাকিব স্তব্ধ হয়ে গেল। কি বলবে বুঝতে পারল না। তানিয়া বলল, আমি জানি এটা হঠাৎ শোনাচ্ছে। কিন্তু 1 বছর ধরে তোমার সাথে কাজ করছি। তোমার চরিত্র, তোমার পরিবারের প্রতি দায়িত্ববোধ, তোমার সততা, সব কিছু দেখেছি। তুমি আমার মনে জায়গা করে নিয়েছ। রাকিব কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, তানিয়া, আমি জানি না কি বলবো। তুমি ঢাকার মেয়ে, উচ্চশিক্ষিত। আমি একজন সাধারণ গ্রামের ছেলে। আমার পরিবার গরিব। আমার অনেক দায়িত্ব আছে গিউ। তানিয়া রাকিবের হাত ধরল। এগুলো আমার কাছে কোনো সমস্যা নয়। আমি তোমাকে চাই, তোমার টাকা বা স্ট্যাটাস নয় গিউ। রাকিবের চোখে পানি এল। তানিয়া, আমি তোমাকে কিছু দিতে পারব না গি। তুমি আমাকে ভালোবাসা দিতে পারবে। সততা দিতে পারবে। এটাই যথেষ্ট। রাকিব তানিয়ার দিকে তাকাল। তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি। কিন্তু ভয় পাচ্ছি। কিসের ভয়? তানিয়া জিজ্ঞেস করল। ভয় পাচ্ছি তোমার পরিবার রাজি হবে না। ভয় পাচ্ছি আমি তোমাকে সুখী করতে পারব না গি। তানিয়া হাসল। আমার পরিবার আমাকে বিশ্বাস করে। আমি যদি খুশি থাকি, তারা খুশি থাকবে। আর তুমি আমাকে সুখী করতে পারবে কিনা সেটা সময় বলবে। আমরা একসাথে চেষ্টা করব। সেই রাতে রাকিব ঘুমাতে পারল না। সারারাত তানিয়ার কথা ভাবল। জীবনে প্রথমবার কেউ তাকে এভাবে ভালোবাসল। 7ম অধ্যায়, বাধা আর চ্যালেঞ্জ। পরের সপ্তাহে রাকিব গ্রামে গেল। মাকে সব কথা বলল। তানিয়ার কথা, প্রেমের কথা। মা শুনল চুপচাপ। তারপর বলল, মেয়ে কেমন? খুব ভালো মা। তুমি তাকে দেখলে পছন্দ করবে গি। তার পরিবার রাজি হবে? আমরা তো গরিব, খিমা চিন্তিত হল। তানিয়া বলেছে তার পরিবার তাকে বিশ্বাস করে। সমস্যা হবে না গি। মিথিলা খুশি হল। ভাইজা, তুমি বিয়ে করছ? আমি ভাবির সাথে দেখা করব। রাকিব হাসল। হ্যাঁ রে, তোকে নিয়ে যাব ঢাকায়। কিন্তু সমস্যা এল অন্য দিক থেকে। তানিয়া তার বাবা মাকে রাকিবের কথা বলল। প্রথমে তারা খুশি হল। কিন্তু যখন জানো রাকিব একজন এনজিও কর্মী, বেতন মাত্র 20,000 টাকা, তখন তারা আপত্তি করল। তানিয়ার বাবা বললেন, তানিয়া, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছ। তুমি একজন ভালো চাকরিজীবী ছেলে পাবে। এই ছেলে তোমাকে কি দেবে? তানিয়া বলল, বাবা, আমি টাকার জন্য বিয়ে করছি না। আমি রাকিবকে ভালোবাসি। ভালোবাসা দিয়ে সংসার চলে না কি? তানিয়ার মা বললেন। বাবা, মা, রাকিব খুব সৎ এবং পরিশ্রমী।
সে তার পরিবারের জন্য অনেক কষ্ট করছে। এরকম মানুষ এখন কমই আছে কি তানিয়া বোঝানোর চেষ্টা করল। আমরা সময় চাই। আমরা ছেলেটাকে দেখতে চাই কি তানিয়ার বাবা বললেন। তানিয়া রাকিবকে ফোন করে সব বলল। রাকিব শুনল। তারপর বলল, আমি জানতাম এটা হবে গু। তুমি হাল ছেড়ে দিও না। আমি তাদের বোঝাব। তানিয়া বলল। পরের মাসে রাকিব ঢাকায় গেল। তানিয়ার বাবা মার সাথে দেখা করল। তারা রাকিবকে অনেক প্রশ্ন করল। রাকিব সব সততার সাথে উত্তর দিল। তানিয়ার বাবা বললেন, তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে কি ভাবছ? তুমি সারা জীবন এনজিওতে থাকবে? রাকিব বলল, আঙ্কেল, আমি স্বপ্ন দেখি একদিন নিজের একটা স্কুল করব। গ্রামের গরিব ছেলে মেয়েদের বিনামূল্যে পড়াব। এটা আমার লক্ষ্য। তানিয়ার বাবা অবাক হলেন। তুমি কি জানো একটা স্কুল খুলতে কত টাকা লাগে? জানি আঙ্কেল। কিন্তু আমি বিশ্বাস করি যদি সততার সাথে চেষ্টা করি একদিন সফল হব। তানিয়ার বাবা কিছু বললেন না। কিন্তু রাকিবের চোখে যে আগুন দেখলেন সেটা তাকে ভাবিয়ে তুলল। সেই রাতে তানিয়ার বাবা মা আলোচনা করলেন। তারপর তারা রাজি হলেন। কিন্তু একটা শর্ত দিলেন, রাকিবকে আরও ভালো চাকরি খুঁজতে হবে। রাকিব শর্ত মেনে নিল। অষ্টম অধ্যায়, নতুন সুযোগ। বিয়ের প্রস্তুতি শুরু হল। কিন্তু রাকিব চিন্তায় ছিল। বিয়েতে অনেক খরচ হবে। সেই টাকা কোথায়? তানিয়া বলল, আমরা সিম্পল বিয়ে করব। বেশি খরচ করব না আগে। কিন্তু তানিয়ার পরিবার বড় বিয়ে চায়। অনেক আত্মীয় স্বজন আছে। রাকিব টেনশনে ছিল। তখন মানিক স্যার তাকে ডাকলেন। স্যার বললেন, রাকিব, আমি শুনেছি তোমার বিয়ে হবে। আমি তোমাকে একটা উপহার দিতে চাই। স্যার একটা খাম দিলেন। খামে ছিল 50,000 টাকা। রাকিবের চোখ বড় হয়ে গেল। স্যার, এটা আমি নিতে পারব না আগে। এটা উপহার। তুমি আমার ছাত্রের মতো। তুমি অবশ্যই নেবে। স্যার জোর করলেন। রাকিব স্যারকে জড়িয়ে ধরল। স্যার, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন। তুমি ভালো থাকো। এটাই চাই। এদিকে রাকিবের ভাগ্য ঘুরতে শুরু করল। একদিন এনজিওর ডিরেক্টর রাকিবকে ডাকলেন। বললেন, রাকিব, তোমার কাজ আমরা খুব পছন্দ করেছি। আমরা একটা নতুন প্রজেক্ট শুরু করছি। তুমি প্রজেক্ট ম্যানেজার হবে। বেতন হবে 35,000 টাকা। রাকিব বিশ্বাস করতে পারল না। 35,000 টাকা! এত টাকা কখনো কল্পনাও করেনি। স্যার, সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ। তুমি যোগ্য। তুমি পারবে কি? ডিরেক্টর বললেন। রাকিব সাথে সাথে তানিয়াকে ফোন করল। তানিয়া খুশিতে চিৎকার করল। সেই সন্ধ্যায় রাকিব মাকে ফোন করল। সব বলল। মা কাঁদতে লাগল। খুশির কান্না। ভাই, আল্লাহ তোমার ভালো করেছে। তুমি অনেক কষ্ট করেছ কি? মা বলল। মা, এখন আমরা ভালো থাকব। মিথিলার পড়াশোনা ভালো হবে। তুমি সুস্থ থাকবে। বিয়ের দিন এল। সিম্পল কিন্তু সুন্দর বিয়ে। গ্রাম থেকে মা আর মিথিলা এসেছে। রাকিবের বন্ধুরা এসেছে। এনজিও অফিসের সবাই এসেছে। তানিয়া দেখতে খুব সুন্দর লাগছিল লাল শাড়িতে। রাকিব পাঞ্জাবি পরেছে। বিয়ে হল। সবাই দোয়া করল। আশীর্বাদ করল। রাকিব আর তানিয়া নতুন জীবন শুরু করল। নবম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। বিয়ের পর রাকিব আর তানিয়া জেলা শহরে একটা বড় ফ্ল্যাট ভাড়া নিল। 2 বেডরুমের। তারা ঠিক করল মা আর মিথিলাকে নিয়ে আসবে। মা প্রথমে রাজি হল না। বলল, তোমরা নতুন বিয়ে করেছ। আমরা গেলে তোমাদের সমস্যা হবে। তানিয়া নিজে গ্রামে গেল। মাকে বলল, মা, আপনি আমার মা। আপনি না থাকলে আমার সংসার অসম্পূর্ণ। মা তানিয়াকে জড়িয়ে ধরল। মা, তুমি খুব ভালো। মা আর মিথিলা জেলা শহরে চলে এল। এখন তারা সবাই একসাথে থাকে। মিথিলা ঢাকায় কোচিং করছে। সে খুব মন দিয়ে পড়ছে। তার লক্ষ্য মেডিকেল কলেজে চান্স পাওয়া। রাকিব নতুন প্রজেক্টে কাজ শুরু করেছে। প্রজেক্টটা খুব বড়। 15টা গ্রামে কাজ করতে হবে। স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, নারী উন্নয়ন, সব ধরনের কাজ। রাকিব খুব ব্যস্ত হয়ে গেল। সকাল থেকে রাত পর্যন্ত কাজ। কিন্তু সে খুশি। কারণ সে মানুষের উপকার করছে। তানিয়াও কাজ করছে। সেও একটা প্রজেক্টে আছে।
তাদের দুজনের মিলে এখন বেতন ৫৫,০০০ টাকা। এত টাকা রাকিব কখনো কল্পনা করেনি। এখন তারা স্বাচ্ছন্দ্যে আছে। মায়ের ভালো চিকিৎসা হচ্ছে। মিথিলার পড়াশোনা ভালো হচ্ছে। রাকিব কিছু টাকা সেভিংসও করছে। একদিন রাকিব তানিয়াকে বলল, তুমি জানো, আমার স্বপ্ন ছিল একটা স্কুল করা গিয়ে। হ্যাঁ, মনে আছে। তুমি এখনও সেই স্বপ্ন দেখো? তানিয়া জিজ্ঞেস করল। হ্যাঁ, আমি ভাবছি আমরা যদি কিছু টাকা সেভ করি, তাহলে হয়তো একদিন একটা ছোট্ট স্কুল খুলতে পারব। তানিয়া হাসল। চলো, আমরা একসাথে এই স্বপ্ন পূরণ করব। দুজনে মিলে প্ল্যান করতে লাগল। কিভাবে টাকা জমাবে? কোথায় স্কুল খুলবে? কিভাবে চালাবে? 1 বছর পর মিথিলা মেডিকেল ভর্তি পরীক্ষা দিল। রেজাল্ট আসল। সে চান্স পেয়েছে সরকারি মেডিকেল কলেজে। পুরো পরিবার খুশিতে আত্মহারা। মা কাঁদল। রাকিব মিথিলাকে জড়িয়ে ধরল। তানিয়া মিষ্টি বিতরণ করল। ভাইয়া, এটা তোমার জন্য। তুমি আমার জন্য সব ত্যাগ করেছ। মিথিলা কাঁদতে কাঁদতে বলল। না রে, এটা তোর নিজের যোগ্যতা। তুই মন দিয়ে পড়েছিস। রাকিব বলল। সেই রাতে রাকিব ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। তার মনে পড়ল বাবার কথা। বাবা বেঁচে থাকলে কত খুশি হতেন। তানিয়া এসে পাশে দাঁড়াল। কি ভাবছ? বাবার কথা ভাবছি। সেই গরিব দিনগুলোর কথা ভাবছি। আজ আমরা এত দূর এসেছি। হ্যাঁ, আর এটা শুধু শুরু। আমাদের আরও অনেক পথ যেতে হবে। তানিয়া বলল। 10ম অধ্যায়, চূড়ান্ত স্বপ্ন। 3 বছর পার হয়ে গেল। রাকিব এখন এনজিওর সিনিয়র প্রজেক্ট ম্যানেজার। বেতন 50,000 টাকা। তানিয়া প্রজেক্ট কোঅর্ডিনেটর। বেতন 40,000 টাকা। মিথিলা এখন মেডিকেল কলেজের 3য় বর্ষে। সে খুব ভালো পড়ছে। তার লক্ষ্য একজন ভালো ডাক্তার হওয়া এবং গ্রামের মানুষের সেবা করা। মা এখন সুস্থ। তার মুখে হাসি ফিরে এসেছে। রাকিব আর তানিয়া এই 3 বছরে প্রায় 10 লক্ষ টাকা সেভ করেছে। এখন তারা ঠিক করেছে স্বপ্নের স্কুল খুলবে। রাকিব গ্রামে গিয়ে একটা জমি কিনল। 2 বিঘা জমি। সেখানে স্কুল করবে। তারা ব্যাংক থেকে লোন নিল। আরও 5 লক্ষ টাকা। মোট 15 লক্ষ টাকা দিয়ে স্কুল তৈরি করা শুরু হল। মানিক স্যার অনেক সাহায্য করলেন। তিনি স্কুলের ডিজাইন করে দিলেন। শিক্ষক খুঁজে দিলেন। 6 মাস পর স্কুল তৈরি হল। নাম দেওয়া হল আলোর পাঠশালা। স্লোগান, শিক্ষাই আলো, শিক্ষাই মুক্তি। স্কুলে গরিব পরিবারের বাচ্চারা বিনামূল্যে পড়বে। ধনী পরিবারের বাচ্চারা কম ফিতে পড়বে। এই ফি দিয়ে স্কুল চলবে। স্কুল খোলার দিন গ্রামের সব মানুষ এল। জেলা প্রশাসক এলেন উদ্বোধন করতে। মানিক স্যার, এনজিওর ডিরেক্টর, সবাই এলেন। রাকিব মাইকে দাঁড়িয়ে বলল, আমি একসময় খুব গরিব ছিলাম। লেখাপড়া করতে পারিনি ঠিকমতো। কিন্তু আমি হাল ছাড়িনি। আজ আমি এই স্কুল করলাম যাতে গ্রামের কোনো বাচ্চাকে টাকার অভাবে লেখাপড়া ছাড়তে না হয়। সবাই হাততালি দিল। তানিয়া বলল, এই স্কুল শুধু আমার স্বামীর স্বপ্ন নয়, আমার স্বপ্ন। আমরা চাই এই গ্রামের প্রতিটা বাচ্চা শিক্ষিত হোক। আবার হাততালি। স্কুল চালু হল। প্রথম দিন 50 জন বাচ্চা ভর্তি হল। দ্বিতীয় মাসে 100। তৃতীয় মাসে 200। রাকিব আর তানিয়া সপ্তাহে 3 দিন স্কুলে যায়। বাচ্চাদের পড়ায়। শিক্ষকদের ট্রেনিং দেয়া। স্কুল দেখাশোনা করে। মিথিলা ছুটির দিনে স্কুলে এসে বাচ্চাদের স্বাস্থ্য চেক আপ করে। বিনামূল্যে। মা রান্না করে বাচ্চাদের খাওয়ায়। অনেক বাচ্চা গরিব পরিবার থেকে আসে। তারা দুপুরে খায় না। মা তাদের খাওয়ায়। 2 বছর পর স্কুলে 5 বাচ্চা পড়ছে। 10 জন শিক্ষক আছে। স্কুল ভালোভাবে চলছে। জেলার মধ্যে কি আলোর পাঠশালা কি একটা আদর্শ স্কুল হিসেবে পরিচিতি পেয়েছে। 11 অধ্যায়, জীবনের পূর্ণতা। 5 বছর পর। রাকিবের বয়স এখন 33। তানিয়ার বয়স 31। তাদের একটা মেয়ে হয়েছে। নাম রাখা হয়েছে অনন্যা। অনন্যার বয়স 2 বছর। মিথিলা এখন ডাক্তার। সে একটা সরকারি হাসপাতালে কাজ করছে। সে গ্রামের মানুষের বিনামূল্যে সেবা দেয়া। মা সুস্থ এবং খুশি। তার নাতনি অনন্যাকে নিয়ে সময় কাটায়। আলোর পাঠশালা কি এখন জেলার সেরা স্কুলগুলোর একটা।
এখানে 1000 বাচ্চা পড়ছে। 20 জন শিক্ষক আছে। স্কুলের রেজাল্ট খুব ভালো। রাকিব আর তানিয়া এখন আর এনজিওতে কাজ করে না। তারা পুরোপুরি স্কুলেই সময় দেয়া। তারা আরও 2টো স্কুল খোলার পরিকল্পনা করছে। একদিন রাকিব স্কুলের ছাদে দাঁড়িয়ে আছে। তানিয়া এসে পাশে দাঁড়াল। হাতে চায়ের কাপ। কি ভাবছ? তানিয়া জিজ্ঞেস করল। ভাবছি আমাদের যাত্রার কথা। 8 বছর আগে আমি একজন গরিব স্কুল শিক্ষক ছিলাম। আজ আমার নিজের স্কুল আছে। 1000 বাচ্চা পড়ছে গু। হ্যাঁ, আমরা অনেক দূর এসেছি। কিন্তু আরও অনেক পথ বাকি, তানিয়া বলল। জানো, কখনো কখনো মনে হয় স্বপ্ন দেখা ভালো। স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। আমি স্বপ্ন দেখেছিলাম বলে আজ এখানে এসেছি। তানিয়া রাকিবের হাত ধরল। আর আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বলে তোমার স্বপ্ন আমার স্বপ্ন হয়ে গেল গো। দুজন চুপচাপ দাঁড়িয়ে রইল। নিচে বাচ্চারা খেলছে। তাদের হাসির শব্দ শোনা যাচ্ছে। রাকিব বলল, জানো তানিয়া, আমার এখন মনে হয় জীবনের সবচেয়ে বড় সফলতা হলো মানুষের মুখে হাসি ফোটানো। টাকা, প্রতিষ্ঠা, সব তুচ্ছ যখন দেখি একটা গরিব বাচ্চা আমাদের স্কুলে পড়ে ভালো রেজাল্ট করছে গি। তানিয়া মাথা নাড়ল। একদম ঠিক। তুমি জানো, গত সপ্তাহে সেই রহিম নামের ছেলেটা এসেছিল, যে 3 বছর আগে আমাদের স্কুলে ভর্তি হয়েছিল? হ্যাঁ, মনে আছে। তার বাবা রিকশা চালায়। সে ক্লাসে ফার্স্ট হয়েছে। তার বাবা এসে আমার পা ছুঁয়ে কাঁদছিল। বলছিল, আপনারা না থাকলে আমার ছেলে লেখাপড়া শিখতে পারত না। রাকিবের চোখ ভিজে গেল। এই মুহূর্তগুলোর জন্যই আমরা কাজ করি গিয়ে। হঠাৎ অনন্যা দৌড়ে এল। বাবা, বাবা, দেখো আমি কি এঁকেছি। রাকিব মেয়েকে কোলে তুলে নিল। অনন্যা একটা ছবি দেখাল। একটা স্কুল, সামনে অনেক বাচ্চা। এটা কি? রাকিব জিজ্ঞেস করল। এটা আমাদের স্কুল। দাদু বলেছে তুমি এই স্কুল বানিয়েছ গো, অনন্যা বলল। রাকিব মেয়ের কপালে চুমু খেল। হ্যাঁ রে, একদিন তুইও বড় হয়ে ভালো কিছু করবি গ। আমি ডাক্তার হব, মাসির মতো। তারপর গরিব মানুষদের দেখব, অনন্যা বলল। তানিয়া হাসল। দেখছ, আমাদের পরবর্তী প্রজন্ম স্বপ্ন দেখছে গু। 10 অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। কিন্তু জীবন কখনো সোজা পথে চলে না। একদিন রাকিব খবর পেল স্কুলের জমি নিয়ে সমস্যা হয়েছে। একজন স্থানীয় রাজনীতিবিদ দাবি করছে জমিটা তার। রাকিব চিন্তায় পড়ে গেল। সে আইনজীবীর সাথে দেখা করল। আইনজীবী বলল, কাগজপত্র দেখাও। রাকিব সব কাগজ দেখাল। আইনজীবী দেখে বলল, তোমার কাগজ ঠিক আছে, কিন্তু ওই লোক ক্ষমতাবান। সে ঝামেলা করবে গু। তাহলে কি করব? রাকিব জিজ্ঞেস করল। কোর্টে কেস করতে হবে। সময় লাগবে, টাকাও লাগবে গু। রাকিব বাড়ি ফিরে তানিয়াকে সব বলল। তানিয়া শুনল। তারপর বলল, আমরা লড়ব। আমরা সত্যের পক্ষে আছি। কেস শুরু হল। প্রতি সপ্তাহে কোর্টে যেতে হচ্ছে। আইনজীবীর ফি দিতে হচ্ছে। টাকা খরচ হচ্ছে অনেক। কিন্তু রাকিব হাল ছাড়ল না। সে জানে সে ন্যায়ের পক্ষে। এই সময় গ্রামের মানুষ রাকিবের পাশে দাঁড়াল। তারা একটা কমিটি করল। সবাই মিলে টাকা তুলো রাকিবকে সাহায্য করার জন্য। একদিন গ্রামের চেয়ারম্যান রাকিবের কাছে এসে বলল, রাকিব, তুমি আমাদের গ্রামের গর্ব। তুমি আমাদের বাচ্চাদের শিক্ষিত করছ। আমরা তোমাকে একা ছাড়ব না। রাকিব কান্নায় ভেঙে পড়ল। আপনারা আমার পরিবার। মানিক স্যারও সাহায্য করলেন। তিনি জেলা প্রশাসকের সাথে কথা বলল। প্রশাসক বিষয়টা দেখলেন। 6 মাস পর কোর্ট রায় দিল রাকিবের পক্ষে। জমি রাকিবেরই। সেই দিন স্কুলে উৎসব হল। সবাই খুশি। বাচ্চারা নাচল, গাইল। রাকিব মাইকে বলল, আজ আমরা জিতেছি। কিন্তু এটা শুধু আমার জয় নয়, এটা আমাদের সবার জয়। সত্যের জয়। 13 অধ্যায়, সম্প্রসারণ। কেস জেতার পর রাকিবের আত্মবিশ্বাস বেড়ে গেল। সে ঠিক করল আরও একটা স্কুল খুলবে, পাশের জেলায়। তানিয়া রাজি হল। তারা আবার সেভিংস শুরু করল। এই সময় একটা বড় সুখবর এল। একটা আন্তর্জাতিক এনজিও তাদের স্কুলের কথা শুনেছে। তারা সাহায্য করতে চায়। এনজিওর একজন প্রতিনিধি এল আলোর পাঠশালাকে দেখতে।
সেসব দেখল। শিক্ষকদের সাথে কথা বলল। বাচ্চাদের সাথে কথা বলল। তারপর সে রাকিবকে বলল, আমরা আপনার কাজে মুগ্ধ। আমরা আপনাকে 10 লক্ষ টাকা গ্রান্ট দিতে চাই নতুন স্কুলের জন্য। রাকিব বিশ্বাস করতে পারল না। 10 লক্ষ টাকা? সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ। আপনি একটা প্রস্তাব লিখে পাঠান, আমরা অনুমোদন করব। রাকিব আর তানিয়া রাত দিন পরিশ্রম করে প্রস্তাব লিখল, পাঠিয়ে দিল। 1 মাস পর অনুমোদন এল। 10 লক্ষ টাকা। রাকিব পাশের জেলায় জমি কিন। নতুন স্কুল তৈরি শুরু হল। এবার আরও বড় স্কুল, আরও ভালো সুবিধা। মিথিলা বলল, ভাইজা, নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিক বানাও। আমি সপ্তাহে একদিন এসে বাচ্চাদের দেখবগু। চমৎকার আইডিয়া, রাকিব বলল। নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিকও তৈরি হল। মিথিলা আর তার 2 জন সহকর্মী ডাক্তার সেখানে বিনামূল্যে সেবা দেয়া। নতুন স্কুলের নাম দেওয়া হল আলোর পাঠশালা, দুগ। এখানেও গরিব বাচ্চারা বিনামূল্যে পড়ে। 1 বছরে দ্বিতীয় স্কুলেও 5 বাচ্চা ভর্তি হল। রাকিবের স্বপ্ন আরও বড় হল। সে ভাবল, জেলার প্রতিটা গ্রামে একটা করে স্কুল করবে। 14 অধ্যায়, পুরস্কার। 3 বছর পর। রাকিব এখন 40 বছরের। তার 5টা আলোর পাঠশালাগু আছে। 5টা জেলায়। প্রায় 3000 বাচ্চা পড়ছে। 2 শিক্ষক কাজ করছে। একদিন রাকিব একটা ফোন পেল। ঢাকা থেকে। শিক্ষা মন্ত্রণালয় থেকে। আপনি রাকিব হোসেন? ফোনে একজন জিজ্ঞেস করল। জিউ। আপনাকে জানাতে পেরে আনন্দিত যে আপনার নাম জাতীয় শিক্ষা পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। আপনি গ্রামীণ শিক্ষায় অসামান্য অবদান রেখেছেন। রাকিব স্তব্ধ হয়ে গেল। জাতীয় পুরস্কার? সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ। আগামী মাসে ঢাকায় অনুষ্ঠান হবে। মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কার দেবেন। রাকিব ফোন রেখে তানিয়াকে জড়িয়ে ধরল। তান, আমরা জাতীয় পুরস্কার পেয়েছি। তানিয়া কাঁদতে লাগল। খুশির কান্না। তুমি পেরেছ। তুমি সত্যিই পেরেছ। মা খবর শুনে কাঁদল। ভাই, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। মিথিলা বলল, ভাইজা, তুমি আমার হিরো গো। অনন্যা, এখন 7 বছর, বলল, বাবা, তুমি সবচেয়ে ভালো বাবা। পুরস্কারের দিন। ঢাকা, বঙ্গভবন। রাকিব স্যুট পরেছে। তানিয়া শাড়ি পরেছে। মা, মিথিলা, অনন্যা সবাই গেছে। মানিক স্যারও গেছে। তিনি রাকিবকে বললেন, আমি গর্বিত তোমার শিক্ষক ছিলাম। অনুষ্ঠানে অনেক মানুষ। রাকিবের নাম ডাকা হল। সে মঞ্চে উঠল। প্রধানমন্ত্রী তাকে পুরস্কার দিলেন। একটা ক্রেস্ট, একটা সার্টিফিকেট আর 5 লক্ষ টাকা। রাকিব মাইকে দাঁড়িয়ে বলল, আমি একজন সাধারণ গ্রামের ছেলে। আমার বাবা রিকশা চালাতেন। আমি গরিব পরিবার থেকে এসেছি। কিন্তু আমি স্বপ্ন দেখতে ছাড়িনি। আজ আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি, যে কেউ পারে যদি সে চেষ্টা করে। পুরো হল হাততালিতে মুখরিত হল। এই পুরস্কার শুধু আমার নয়। এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মায়ের, আমার বোন মিথিলার, আমার গুরু মানিক স্যারের, আর আমার সেই সব বাচ্চাদের যারা আলোর পাঠশালায় পড়ছে। আবার হাততালি। অনুষ্ঠান শেষ হল। সবাই বাড়ি ফিরল। সেই রাতে রাকিব ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। তার মনে পড়ল সেই দিনের কথা যখন সে পদ্মা নদীর ধারে বসে ভাবছিল জীবন দিয়ে কি করবে। আজ সেই জীবন কত বদলে গেছে। তানিয়া এসে পাশে দাঁড়াল। কি ভাবছ? ভাবছি আমরা কত দূর এসেছি। আর ভাবছি আমাদের এখনো কত কাজ বাকি। হ্যাঁ, আমাদের স্বপ্ন এখনো শেষ হয়নি, তানিয়া বলল। 50 অধ্যায়, উত্তরাধিকার। আরও 5 বছর কেটে গেল। রাকিবের বয়স এখন 45। তার 10টা আলোর পাঠশালাগু আছে। 10টা জেলায়। 6000 বাচ্চা পড়ছে। 4 শিক্ষক কাজ করছে। মিথিলা এখন একজন সফল ডাক্তার। সে নিজের একটা হাসপাতাল খুলেছে। গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেয়া। অনন্যা এখন 12 বছর। সে আলোর পাঠশালাতেই পড়ছে। সে খুব মেধাবী। তার স্বপ্ন শিক্ষক হওয়া। বাবার মতো। মা এখন অনেক বয়স্ক, কিন্তু সুস্থ। সে নাতিনাতনীদের নিয়ে সময় কাটায়। হ্যাঁ, রাকিবের এখন 2 সন্তান।
অনন্যার পরে একটা ছেলে হয়েছে। নাম অনির্বাণ। বয়স 5 বছর। রাকিব এখন একটা বড় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তার কাজের স্বীকৃতি সারা দেশে। বিদেশ থেকেও মানুষ আসে তার স্কুল দেখতে। কিন্তু রাকিব এখনও সেই সাধারণ মানুষই আছে। সে নিজে স্কুলে যায়, বাচ্চাদের পড়ায়, তাদের সাথে খেলে। একদিন একজন সাংবাদিক রাকিবকে ইন্টারভিউ করতে এল। সে জিজ্ঞেস করল, আপনার সাফল্যের রহস্য কি? রাকিব হেসে বলল, রহস্য বলে কিছু নেই। শুধু 3টা জিনিস, স্বপ্ন, পরিশ্রম আর সততা। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? আরও 20টা স্কুল খুলব, প্রতিটা জেলায়, যাতে কোনো বাচ্চা শিক্ষা থেকে বঞ্চিত না হয়। আপনি কি রাজনীতিতে আসবেন? অনেকে বলছে আপনি দেশের জন্য অনেক করতে পারবেন। রাকিব মাথা নাড়ল। না, আমি শিক্ষক থাকতে চাই। রাজনীতি আমার জায়গা নয়। সাংবাদিক আরও অনেক প্রশ্ন করল। রাকিব উত্তর দিল। সেই রাতে টিভিতে ইন্টারভিউ দেখানো হল। পুরো দেশ দেখল। অনেক মানুষ অনুপ্রাণিত হল রাকিবের গল্পে। পরের দিন রাকিবের ফোন বাজতে লাগল। অনেক মানুষ সাহায্য করতে চায়, ডোনেশন দিতে চায়, স্বেচ্ছাসেবক হতে চায়। রাকিব তানিয়াকে বলল, দেখছ, মানুষ ভালো কাজে এগিয়ে আসতে চায়, শুধু সুযোগ দরকার। তানিয়া বলল, হ্যাঁ, আর তুমি সেই সুযোগ তৈরি করেছ। শেষ অধ্যায়, জীবনের অর্থ। আরও 10 বছর পরের ঘটনা। রাকিবের বয়স এখন 55। চুলে পাক ধরেছে, কিন্তু চোখে এখনও সেই আগুন। তার এখন 25টা আলোর পাঠশালাগু আছে। 15,000 বাচ্চা পড়ছে। 1000-এর বেশি শিক্ষক কাজ করছে। মা আর বেঁচে নেই। 3 বছর আগে মারা গেছেন। শান্তিতে। তার শেষ ইচ্ছা ছিল রাকিব যেন তার কাজ চালিয়ে যায়। রাকিব সেই ওয়াদা রেখেছে। মিথিলা এখন একজন প্রতিষ্ঠিত ডাক্তার। তার হাসপাতাল জেলার সেরা হাসপাতাল। সে বিয়ে করেছে একজন ইঞ্জিনিয়রকে। তাদের 2 সন্তান। অনন্যা এখন 22 বছর। সে শিক্ষক হয়েছে। আলোর পাঠশালাতেই পড়ায়। সে বাবার উত্তরসূরি। অনির্বাণ এখন 15 বছর। সে মেডিকেলে পড়তে চায়। মাসির মতো ডাক্তার হতে চায়। রাকিব এখন অনেক কম সময় অফিসে থাকে। বেশিরভাগ সময় বাচ্চাদের সাথে থাকে। গল্প বলে, গান শেখায়, জীবনের পাঠ দেয়। একদিন একটা বাচ্চা রাকিবকে জিজ্ঞেস করল, স্যার, আপনি এত কিছু করলেন কেন? আপনি তো ব্যবসা করে ধনী হতে পারতেন। রাকিব হাসল। বাবা, টাকা দিয়ে সব কিছু কেনা যায় না। আমি যখন দেখি তুমি ভালো রেজাল্ট করেছ, তখন যে আনন্দ পাই সেটা কোনো টাকায় কেনা যায় না। তাহলে জীবনের অর্থ কি স্যার? বাচ্চাটা জিজ্ঞেস করল। রাকিব একটু ভাবল। তারপর বলল, জীবনের অর্থ হল অন্যের জীবনে আলো জ্বালানো। যদি তুমি একজন মানুষকেও সাহায্য করতে পারো, তাহলে তোমার জীবন সার্থক। বাচ্চাটা মাথা নাড়ল। আমিও আপনার মতো হতে চাই স্যার। রাকিব বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিল। তুমি আমার চেয়ে আরও ভালো হবে। সেই সন্ধ্যায় রাকিব আর তানিয়া তাদের বাড়ির ছাদে বসে আছে। সূর্য অস্ত যাচ্ছে। আকাশ লাল কুমলা রঙে রাঙানো। তানিয়া বলল, তুমি জানো, যখন প্রথম তোমাকে দেখেছিলাম তখন জানতাম না তুমি এত দূর যাবে। রাকিব হাসল। আমিও জানতাম না, কিন্তু তোমাকে পেয়েছিলাম বলে সম্ভব হয়েছে। না, তুমি পেরেছ তোমার ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমের কারণে। আমি শুধু সাথে ছিলাম। তুমি শুধু সাথে ছিলে না, তুমি আমার শক্তি ছিলে, আমার অনুপ্রেরণা ছিলে। দুজন চুপচাপ বসে রইল। নিচে কি আলোর পাঠশালা দেখা যাচ্ছে। বাচ্চারা খেলছে। রাকিব বলল, জানো তানিয়া, আমি এখন শান্তিতে আছি। আমার মনে হয় আমি আমার জীবন দিয়ে কিছু অর্থবহ করতে পেরেছি। তুমি পেরেছ। তুমি হাজারো জীবন বদলে দিয়েছ। তানিয়া বলল। হঠাৎ অনন্যা এল। বাবা, মা, খাবার তৈরি। রাকিব উঠে দাঁড়াল। চলো। 3 জন একসাথে নিচে নামল। পরিবার একসাথে বসে খাবার খেল, হাসল, গল্প করল। রাতে শোয়ার আগে রাকিব জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকাল। দূরে তারা জ্বলছে। রাকিব মনে মনে ভাবল, জীবন একটা যাত্রা, কখনো কঠিন, কখনো সহজ। কিন্তু যদি তুমি স্বপ্ন দেখো, যদি তুমি পরিশ্রম করো,
যদি তুমি সৎ থাকো তাহলে তুমি অবশ্যই সফল হবে। আর সবচেয়ে বড় সফলতা হল যখন তুমি অন্যের জীবনে আলো জ্বালাতে পারো। রাকিব হাসল। তারপর বিছানায় শুয়ে পড়ল। গভীর ঘুমে তলিয়ে গেল। শান্তির ঘুম, পরিতৃপ্তির ঘুম। কারণ সে জানে তার জীবন সার্থক হয়েছে, তার স্বপ্ন পূরণ হয়েছে। আর এটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া।